কিন্তু ভোটের খেলা, এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। এটা আমি অনৈক্যবাদী। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অনেক পার্টি বাংলাদেশে আছে। ধরা যাক এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, ছাত্ররা আছে, আবার নাগরিক কমিটি একটা আছে, জামাত আছে। তো এদের মধ্যে মানে ঐক্য হবেই কেন? এরা তো ঐক্যবদ্ধ দল না, তো এত কোনো জোট না, তাই না? ভিন্ন ভিন্ন দল, এবং এরা সবাই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য এক একটা পলিটিক্যাল পার্টির এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকবে, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কাজ করবে। ওই যে ডক্টর ইউনূস একটা চমৎকার কথা বলছিলেন, কিন্তু যে উনি পলিটিশিয়ানদের ঠিক মতো বুঝেন না, যে ওনার কাছে যখন আসে তখন মানে সব কথাই তারা আরাজি, আবার বাইরে যে আরেক কথা বলে, তখন উনি আবার এইটা একটা উপসংহারে পড়ছেন যে তাহলে এটাই বোধহয় পলিটিক্স, তাই না? আসলে তো এটাই পলিটিক্স, এটাই পলিটিক্স। যার যার রাজনীতি তারা মানে করবেন, এভাবে করে তারা জনগণকে তাদের মানে তাদের পক্ষে আনার চেষ্টা করবেন, তাদের কাছে জনগণের কাছে বিশ্বস্ত হওয়ার চেষ্টা করবেন। এটা তো খুবই স্বাভাবিক। তবে হ্যাঁ, খেলা তো খেলা যখন দুইজন যখন খেলে পরস্পরকে গোল দেওয়ার জন্যই খেলে, জেতার জন্যই খেলে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে খেলায় যেন কোনো ফাউলটা যাতে কম হয়। এর মধ্যে যে জিনিসটা খুব আলোচিত হয়েছে, একটা ফাউল হয়ে গেছে মনে করি, এবং সেই ফাউলটা করেছেন একজন উপদেষ্টা, যিনি নিজে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন বলে এখন পর্যন্ত উনি ডিক্লেয়ার করেন নাই, কিন্তু উনি একটা ফাউল করেছেন। এই ফাউলটা থেকে না দুই তিনটা প্রশ্ন মানুষের মনে আসছে। কোনটার কথা বলছেন? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথার প্রেক্ষিতে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন, যে স্ট্যাটাসটা দিয়েছেন, আমি ওটাকে বলছি। নাহিদ ইসলাম সাহেব একটা ফাউল করেছেন, এটা মানে প্রত্যাশিত ছিল না আমার কাছে। কারণ এই জন্য ছিল না, উনি করতেই পারতেন, কোনো সমস্যা নাই, বাট ওনার কাছে প্রত্যাশিত ছিল না এই কারণে যে উনি তো একটা গভর্নমেন্টের পার্ট অফ গভর্নমেন্ট উনি, তাই না? সরকারে যেহেতু আছেন, সরকারের থেকে এই কথাগুলি এইভাবে উনি বলবেন কেন, আমার কাছে এটা ক্লিয়ার না। তবে এখানে একটা জিনিস আমার কাছে মানে এটা ওনার এই কথার থেকে একটা প্রশ্ন কিন্তু আমার মধ্যে নতুন করে জন্ম নিয়েছে এই কারণে যে ওনারা আসলে কি ভাবছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ওনারা কি ভাবছেন বিএনপির অবস্থানটা নিয়ে, অথবা বিএনপিকে ওনারা কিভাবে দেখছেন, অথবা দেশের আগামী নির্বাচনকে ওনারা কিভাবে দেখছেন, এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং সেখান থেকে কিন্তু আমাদের জন্য একটা সুবিধা হয়েছে যে এই কথাগুলি যখন উনি বলেছেন, একদিক দিয়ে ভালো আমরা জানতে পেরেছি যে কে 111 চেয়েছিল, অথবা কোন কোন পলিটিক্যাল পার্টি দেশের জন্য কি চেয়েছিল, কারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর্মিদের সঙ্গে মিলে, এগুলোও কিন্তু আমরা কিছু কিছু জিনিস জানতে পারছি। এবং এই কিছু আমি আরও কয়েকদিন ওয়েট করবো দেখার জন্য। যেমন উনি একটা বড় অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি আর্মির সঙ্গে মিলে একটা ষড়যন্ত্র করছিলেন। এই অভিযোগটা আমি এই প্রথম শুনলাম আর কি, মানে এইভাবে গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো মন্তব্যটা কি, অথবা আর্মির মন্তব্য কি? আর্মি কি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল আসলে? আমি আর্মির বক্তব্যটাও কিন্তু জানার জন্য কয়েকদিন ওয়েট করবো যে তারা আসলে কি চাচ্ছে, মানে কেন। আবার 111-এর পায়তারা উনি দেখছেন, তো আমার কাছে তো মনে হচ্ছে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে 111-কে ইনভাইট তো নাহিদ ইসলামী করতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমার মানে মূল্যায়ন আর কি। যে এই বিষয়গুলো না হলে ভালো হতো, তারপরেও হবে যে এটা অবধারিত ছিল। যখন নির্বাচন ঘনায় আসবে, যতই নির্বাচন ঘনায় আসবে, ততই কিন্তু অনেকেরই মুখোশ ধীরে ধীরে খুলে যাবে, অনেকের দাঁত মুখের চেহারা আমরা দেখতে পাবো। এটাই স্বাভাবিক, নির্বাচন তো একটু যুদ্ধ না। তো দেখা যাক সামনের দিকে আর কি হয়। আচ্ছা, দেখি আমরা সামনে কি হয়, আমরা দেখতে থাকবো। জাহিদুর রহমান, যে আলোচনায় যে 111 বা সেনা শাসন, এটা নিয়ে যে কথার বাহাজ, পরস্পরকে দোষারোপ, এই আমরা যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই ধরনের কথাবার্তা কতটা কাঙ্ক্ষিত বা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি মাসুদ ভাইয়ের সাথে একমত যে যেসব ডিবেট আমরা দেখছি এটা নতুন বাংলাদেশে এটাই চাই আমরা, কিন্তু এই ডিবেটটা কোথাও কি রেড লাইন ক্রস করছে কিনা, ফাউল যেটা বলছেন ভাইয়া, এখন এটাও সাবজেক্টিভ, কোনটা রেড লাইন, কোনটা ফাউল না। আমি ভাইয়ের সাথে একমত যেটা ফাউল হয়েছে বা রেড লাইন ক্রস করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে এরকম কিছু যেন আমরা না করি, আমরা পরস্পর ফাইট করবো। আসলে আমরা এভাবে যদি চিন্তা করি, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কেমন রাজনীতি দেখতে চাই? আমরা দেখতে চাই ওয়েলফেয়ার হবে আলোচনার বিষয়, সিম্পল। আমি তোমার জন্য এই সেবা দেবো, আমাকে ভোট দাও, আমি দুর্নীতি এভাবে কমাবো। আমরা দিল্লির ইলেকশনটা 5 তারিখ ইলেকশন, আমি এখানে একটু বলি, তারও আগে যদি আসলে রাজনীতি মোটা দাগে আসলে দুটো বিষয় হয়। একটা হলো ইডিওলজিক্যাল লাইনে, বিজেপির যে রাজনীতি করে, ও বলছে আমি কিন্তু এই গত নির্বাচনে দেখো আমি কিন্তু বাবরি মসজিদ ভেঙে এখানে একটা মন্দির বানিয়ে ফেলেছি, আমি সামনে জ্ঞানবাপী মসজিদ আছে ওটার ওখানে আমি এই কাজ করব, আমি ওটা করব, তোমাদের সন্তানদেরকে লাভ জিহাদ থেকে বাঁচাবো। একটা ইডিওলজিক্যাল ডিবেট। আম আদমি পার্টি
দিল্লিতে কোন রাজনীতিটা করেছে প্রথম থেকেই, আমি কিন্তু তোমাকে এত লিটার পানি ফ্রি দেবো, এত ইউনিট বিদ্যুৎ, যে আমাদের সরকার লাইফলাইন গ্রাহক 50 ইউনিট, আমরা কম টাকা নেই, দিল্লি তো এটা ফ্রি, যারা ওই ইউনিটের নিচে থাকে ও ফ্রি এই বিদ্যুৎটা পায়, গরিব মানুষ। এবার কি করছে, এবার সে মধ্যবিত্তকে একটা অংশ পর্যন্ত ফ্রি দেবে বলছে, এবং ইন্টারেস্টিংলি নারীদেরকে সে 2100 রুপি প্রতি মাসে দেবে। মজাটা দেখেন, বিজেপি কিন্তু রেসপন্ড করতে হচ্ছে, বিজেপি বলছে আমরা 2500 রুপি দেবো। তো এটা একটা রাজনীতি, এই রাজনীতি যদি হয় তাহলে জনগণের উপকার হয়, ওয়েলফেয়ারের রাজনীতি। আরেকটা হচ্ছে এই আরেকটা যেটা, তুমি তো 1-11 আনতে চেয়েছো, তুমি তো সামরিক শাসন আনতে চাও, তুমি এটা করতে চাও, ইডিওলজিক্যাল লাইনে যখন, এটা হলো আশঙ্কার জায়গা, এটা আমরা দেখতে প্রস্তুত না। এখন এই যে করলো, এবং শুধু সেটা না, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টোনে ভারতের সাথে তার টোন মিলে যাচ্ছে বলে জনাব নাহিদ ইসলাম কিন্তু বলেছেন, এটা খুবই সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে। তো এগুলো প্রত্যেকটা আমার কাছে ভারতের সাথে বলছে বা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের কথা বলেছেন, আওয়ামী লীগের সাথে তার টোন মিলে যায় এরকম বক্তব্য করছেন। তো এই ট্যাগিং এর রাজনীতি, এই দোষারোপের রাজনীতি, আমরা পোস্ট হাসিনা আমরা এগুলো আসলে চাইনি। বিতর্ক হবে, এবং এটা নাহিদ ইসলাম না হলে ভালো হতো, কারণ উনি তো একটা সরকারে আছেন, উনি তো দল করবেন না। বাইরে যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, তারা ডিবেট করুক যে বিএনপির এটা, বা বিএনপি তো দুবার সরকারে ছিল, তাদের প্রচুর ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার আলাপ তারা করুক, এগুলো সামনে আনুক, মানুষকে বলুক যে আমরা এই ব্যর্থতাই সমাধান করতে চাই, আমরা তোমার জন্য এটা করতে যাচ্ছি, আমরা তোমাকে এটা দিতে যাচ্ছি, আমি তোমাকে সেটা দিতে যাচ্ছি। কিন্তু না, আমরা ডিবেটে এই জায়গায় এনে ঠেকালাম, এবং এটা বিভেদ তৈরি করতে পারে, কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমি মনে করি আমাদের গণতান্ত্রিক ট্রানজিশনের আগে এই বিভেদগুলো এড়াতে পারতে হবে, কারণ আমরা দিনের শেষে একটা নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় যতদিন না ঢুকছি ততদিন পর্যন্ত আসলে আমাদের প্রবলেম শেষ হবে না। কারণ হলো, মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একমত যে ওনার বক্তব্যে উনি ডাকুক বা নাই ডাকুক, 1-11 টাইপের কিছু ঘটানোর চেষ্টা প্রথম থেকে জনাব নাহিদ ইসলামের বক্তব্যে আছে। সেই চেষ্টা যে শেষ হয়ে গেছে তাও না, তো সেটা করার জন্য প্রিরিকুইজিট হচ্ছে মাঠের মধ্যে একটা কেওস তৈরি হওয়া। সো এই কেওস যদি তৈরি করা যায়, কেউ কেউ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সো আমরা আমাদের বিতর্ককে বিভেদের পর্যায়ে যাতে নিয়ে না যাই, আমাদের সেই কেয়ারফুল থাকতে হবে। মাসুদ কামাল একটা জিনিস খেয়াল করেছেন কিনা, ডক্টর জাহিদুর রহমান যেটা বললেন যে সম্প্রতি বিএনপি নেতাদের যে বক্তব্য এবং বিএনপি যে এখনকার শীর্ষ নেতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য, তারেক রহমানের যে বক্তব্য, তিনিও কিন্তু এরকমই বলতে শুনলাম আমি, যে এই যে বিভেদের কথা বা এই ধরনের প্রসঙ্গগুলো টেনে এনে মানে যারা গণহত্যাকারী, যাদেরকে বিদায় করা হয়েছে, তাদেরকে আসলে সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, সেই জিনিসটাই জানেন, অনেক কিছু তো রাজনীতিতে অনেক কিছু বলা হয়, বিভিন্ন দীর্ঘমেয়াদী চিন্তা থেকেও বলা হয়। আলটিমেটলি এখন আমাদের সামনে, এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি, বড় ইভেন্টটা কি? সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন, এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া, মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া, এই তো। এবং এই ভোটটা নেবেন কিভাবে? শেখ হাসিনারা বলে যেভাবে ভোট নেওয়া হতো, গায়ের জোরে, কৌশলে, মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে, সেটা বোধ করি আগামী নির্বাচন হবে না, এটা আমার বিশ্বাস হবে না। তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে, জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, তুমি আমাকে ভোট দাও, তাহলে তোমার লাভ হবে। এটা জনগণকে বোঝাতে হবে, মানে এজেন্ডাটা দেয়া। হ্যাঁ, মানে জনগণকে বোঝাতে হবে, জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে, নিজের দলকে উপস্থাপন করতে হবে। সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে। দেখেন, বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড, আবার বিএনপিকে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড, নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি, ওনার এই সমস্ত বক্তব্যের পরে আমার বিবেচনায় উনি একজন দলীয় ব্যক্তি। নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম, হ্যাঁ মাহফুজ আলম, এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, বিবেচনা করি। মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, এটা যে এর মাধ্যমে কি হচ্ছে, বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে। কিভাবে আমি বলি আপনাকে, মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন, অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধহয় বিএনপিকে ধরেই সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি এই রাজনীতির মাঠে পুনর্বাসিত হতে চাই, তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা। এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে, কিন্তু হ্যাঁ করে, ওরা করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি, একমাত্র বিএনপি। এটা কি জানেন, এটা ওদের কিন্তু করতে বাধ্য করা হচ্ছে। মানে কেন করে বলে মনে হয় আপনার? বা যখন নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখরুলের ভাষা বিএনপির মতো আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, এটা মানে এটা কি? তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায়, আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে, বলতে ঠিক আছে আমি বিএনপি লেজ ধরি।
সিম্পল হিসাবটা কিন্তু সিম্পল, কোনো আলোচনা নাই এখানে। এবং বিএনপির অনেক নেতা আলাদা বেলা থেকে সত্য মিথ্যে জানি না, তারা তো এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপৎ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। কোন গণতন্ত্র, যে গণতন্ত্র তারা দিয়েছিল, যাক সেটা অন্য বিতর্ক, ওটা অন্য মানে কৌতুককর মন্তব্য, ওই আলোচনা যাই না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে, কিছুটা বিএনপি তৈরি করছে, কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আমি বলবো এটা মানে কি বলবো, এটা উস্কে দিয়ে তাদের মুখ দিয়ে বলাচ্ছে। আলটিমেটলি ক্যাশ করতেছে কে? ক্যাশ করতেছে বিএনপি। উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যেবার কম ভোট পাচ্ছে এটা 2001 সালে। 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 62টা আসন পেয়েছিল। সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন? 2,26,65,65,000 ভোট। আচ্ছা, যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে সেইবারও তারা 2 কোটির উপরে ভোট পায়, 2.25 কোটি ভোট পাইছে। এখন লোকসংখ্যা বেড়েছে, ভোটার বেড়েছে, ওটা কিন্তু টোটাল ভোটের 40% ছিল। বিএনপি এবার বেশি যাচ্ছে, 179টার মতো পাইছে বোধ হয়, সেভাবে বিএনপিও 40% পাইছে, 40.97, 40.97, আর এদের 40.12 এরকম কিছু একটা হবে, মানে 1% ডিফারেন্স হয় নাই। তো ভাই যেবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা 2 কোটি ভোট পায়, এই ভোটগুলি যাবে কই? এখন যদি এই ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধারকর্তা, তখন তারা কিন্তু এই ভোটগুলি 2 কোটির মধ্যে মানুষের মধ্যে এখন বাড়ছে, আরো বাড়ছে, মানে দেশের জনসংখ্যা বাড়ছে। ধরলাম এই 10 বছরে 15 বছর অপশাসনের কারণে, আত্মগ্লানির কারণে 10% ভোট কমে গেছে ধরলাম, তবু তো একটা হিউজ ভোট। নির্বাচন আমি শুরুতেই বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন, যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয়, তাহলে আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না। ওরা তো মনে করলো জিতলো, আমি তো মনে করি হারলো এই কারণে তোর আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না। তোর আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়? তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছিল। সেটা কারা? অবধারিত হবে বিএনপি। তো এটা কিন্তু আমি একটা মানে যা হাইপোথেটিক্যাল কথাবার্তা বললাম, হয়তো আমাকে আমি এইভাবে বলাটা ঠিক কিনা আমি যাই না, কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি। এখন দেখি ডাক্তার জায়েদুর রহমান কি বলেন, বিশেষ করে এই কথাটা যে নতুন প্রসঙ্গ যেটা আসলো, যে দুটো প্রসঙ্গ, যেহেতু গতকালই সম্ভবত যে মাহফুজা আলম যেটা বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, উনি কোন প্রেক্ষাপটে কেন বলেছেন আমি জানি না। যেহেতু কোনো দিক থেকে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে তো ওইভাবে অফিসিয়ালি তো কিছু নিষিদ্ধও করা হয় নাই বা নিবন্ধনও বাতিল করা হয় নাই, এটাকে সরকারের অবস্থান কিনা, এটা নিয়ে আপনি একটা মন্তব্য করবেন। একই সঙ্গে যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসতে পারে তাহলে $1 মিলিয়ন কোশ্চেন তো ওইটাই, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? ধন্যবাদ। এখন মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ডিফার করি, তাদের ওই 40%-এর ভোট 10% কমেছে না, আমি মনে করি 20% কমেছে। মানে আওয়ামী লীগ স্টিল 20% যদি ভোট তার থাকে, আমি কমিয়ে যদি ধরি, আমাদের এখন 12.5 কোটি ভোটার, আর তার মানে 2.5 কোটি, মানে সময়ের পর এখনো 2.5 কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দেবে এরকম একটা সম্ভাবনা আমি দেখি। মানে আমি আমাদের চারপাশ দেখে এটা একটা নতুন বাস্তবতা যেটা নিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ বাংলাদেশে ডিল করতে হবে। আচ্ছা, এখন যারা মাহফুজের মন্তব্যে আসি এবং তারা কাকে ভোট দেবে যদি ইলেকশন আসতে পারে সেদিকে যায়, যারা মাহফুজের মানে ওনার এখন উনি এটা বলছেন, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন, তার আগে ওনার একটা বক্তৃতা আছে, এটা সার্কুলেট করেছিল অনেক, ওখানে উনি আওয়ামী লীগের লোকজনকে কিভাবে মানে রিকনসাইল করে সমাজে রাখা যায়, কারণ এটাকে তো আমরা ফেলে দিতে পারবো না, এরকম বক্তব্য তার আছে অপরাধীদের বিচার করার পর। আচ্ছা, এখন উনি সরকারের উপদেষ্টা, মানে এই একটা জিনিস ওনাকে বুঝতে হবে। কেউ কেউ বলেন যে ওনারা বয়স কম, মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই, কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না, খুব সোজা সাপটা কথা, কারণ এগুলো আপনি একটা মন্ত্রী পর্যায়ের চেয়ার, আপনি সরকারে আছেন। কেন বলছি কথাটা? সরকারকে স্ট্যান্ড নিয়েছে, নেন নাই। আচ্ছা, আগের মন্ত্রীরা বললে আমরা বলতাম পলিটিক্যাল বক্তব্য, হতেই পারতো, আগে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল, সে পলিটিক্যাল বক্তব্য দেবে, এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় না, আপনি দিচ্ছেন। আচ্ছা, সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না এই ধরনের একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমি উদাহরণ দিই,
একটা দল নিষিদ্ধ করার দুটো পথ, আওয়ামী লীগকে দুটো ভাবে নিষিদ্ধ করা যায়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, সেটার 18 ধারা অনুযায়ী আপনি এক্সিকিউটিভ অর্ডারে জামাত শিবিরকে এই যে অগাস্টে এসে শেখ হাসিনা যেভাবে করলেন, হিজবুত তাহরিরকে যেভাবে করা ছিল, এইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কারণ ট্রুলি আওয়ামী লীগ দল হিসাবে সন্ত্রাস করেছে, এটা প্রতিষ্ঠিত করা যায়। আচ্ছা, এটার প্রবলেম হচ্ছে এটার মধ্যে পুরো বিচার হয় নাই, এটা আপনি এক্সিকিউটিভ অর্ডারে যে কেউ করে দিতে পারেন, পরে আপনি অন্য একজনকেও করে দিলেন। তুলনামূলকভাবে বেটার হিসাবটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায়। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, ওটা যে আইন আছে, অপরাধ আইন, এই আইনটাতে সংগঠনকে, পার্টিকে বিচার করা যাবে এই ধারা আওয়ামী লীগ যুক্ত করেছিল, কারণ তারা জামায়াতকে বিচার করতে চেয়েছিল। আমাদের সরকার প্রথম সংশোধনী এনে এখানে নিষিদ্ধ করার শাস্তি কতদিন হবে সেটা যোগ করেছিল, কিন্তু ফাইনালি এই আইনটা যেভাবে অধ্যাদেশ হলো, তাতে কিন্তু দলকে শাস্তি দেওয়ার অপশন বিলুপ্ত করা হয়েছে। সরকার এখন আমাদের যে আইনটার অধীনে এখন শেখ হাসিনা সহ অনেকের বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, এখানে সংগঠনকে অ্যাকিউজ করার ধারাটা নেই। সরকার যখন এটা বাতিল করে, আবারও বলছি, এটা সরকারকে আনতে হতো, এটা আওয়ামী লীগে এনেছিল, সরকার বলতেই পারতো এটা আওয়ামী লীগের আনা জিনিসই আমরা করেছি, কিন্তু সরকারটা বাদ দিয়েছে। তার মানে আমরা বলতে পারি সরকার আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার পথে অন্তত এখন পর্যন্ত নেই, ফুল স্টপ। কিন্তু একজন উপদেষ্টাই কথা বলছেন, উনি সরকারের থেকে, আমরা প্রায় বলি এই কথাটা যে ওনাদের তো উপদেষ্টা পরিষদ আছে, ওনার যদি মনে হয় হ্যাঁ এই আইন আবার সংশোধন করা যাবে না, তা তো না। এখন যেহেতু পার্লামেন্টের বালাই নেই, একটার পর একটা অধ্যাদেশ আপনি দিতেই পারেন, আর একটা অধ্যাদেশ দিয়ে ঢোকাতে পারেন, কিন্তু এগুলো তো উনি ক্যাবিনেটে আলোচনা করবেন। কিন্তু উনি প্রকাশ্যে এই ধরনের কথা বলছেন যেটা সরকার স্ট্যান্সের সাথে বাইরে আছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ না